দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা তাহলে বলো আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে সেটা একটুখানি বলে নাও প্রথমে। আমরা তো কলিগেটিভ প্রপার্টি স্টার্ট করেছিলাম। কলিগেটিভ প্রপার্টির যে জেনারেল ডিসকাশনসগুলোকে করে দিয়ে তারপরে আমরা যেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সেই পার্টটাকে করেছিলাম। এবার তারপর থেকে মানে আজকে তো বলাই ছিল যে থার্মোডাইনামিক ডেরিভেশন অফ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এইগুলো আলোচনা হবে। তারপর অসমোটিক প্রেশারে যাব। তো তোমাদের কার কি অসুবিধা আছে একটু প্রথমে বলে নাও। পড়েছো মানে পড়ো, দিনের পড়া দিনে পড়ো একটু আধটু, না একদম পড়াশোনা মানে আর করছোই না? হ্যাঁ স্যার পড়েছি। পড়েছিস, কিছু অসুবিধা আছে? না স্যার। দিনের পড়া দিনের সঙ্গে মানে মানে যেদিনই করা হচ্ছে সঙ্গে সঙ্গে একবার করে পড়ে নেবে, বুঝলে তো? তাহলে এক রাউন্ড ব্যাপারটা মাথার মধ্যে পুরো বুঝে নিতে পারলে তারপরে তো ঠিক আছে। কলেজে একবার করে পড়াবে বা ইউনিভার্সিটিতে একবার করে পড়াবে, পরীক্ষার আগে তুমি পড়বে, ওভারঅল জিনিসটা পুরোটা মাথায় রাখা দরকার আছে। এমনি সেমিস্টার সিস্টেমে তো দেখেছো যে আগের সেমিস্টারে যেটা পড়েছো সেইটা তুমি অলরেডি ভুলে যাচ্ছ। তারপরে এবারে কিছুদিন পরে ধরো সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো দিতে হবে, তোমাকে টিআই ফারটা দিতে হবে, তোমাকে জ্যামগুলো দিতে হবে। এগুলো তো আর বেশি সময় নেই, ডিসেম্বরে তোমার টিআই ফার পরীক্ষা হবে, হ্যাঁ ফেব্রুয়ারিতে তোমার জ্যাম হবে, এইগুলো তো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাদের দিতে হবে। তাহলে বুঝতে পারছো আর 7 মাস আর করে সময় আছে মোটামুটি। তাহলে এখানে তো তোমার আগের জিনিসের রিভিশনগুলো করতে হবে। ওই জন্য এই দিনের পড়াটা যদি দিনে রেডি করে নাও, মানে ধরো 4th 5th 6th সেমিস্টারের পড়া যেগুলো, সেইগুলো যদি আগামী তোমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমার পুরোটা আপ টু ডেট থাকে, তাহলে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে যে পড়াগুলো পড়েছো সেগুলো তোমার রিভিশন করতে সময় লাগবে, মানে রিভিশন করতে পারবে। আর না হলে এইগুলোতে আবার বাড়িতে অনেকটা বেশি সময় দিতে হলে তোমার কিন্তু অনেক সময় লেগে যাবে। চলো আমরা শুরু করি জিনিসটা। তাহলে আমাদের দেখো আমরা আগের দিনে কি করেছি সেটা দিয়ে স্টার্ট করি। হোয়াট উই হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার, আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি স্টার্ট করেছিলাম। দেখো এত পরে আমি জয়েন করলাম, এই যে বারবার সব পরে 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 এ করে বলে, হ্যাঁ এখন আবার কেউ জয়েন করছে। কোয়ালিটেটিভ প্রপার্টিজ এইটা আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। আচ্ছা, এই কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে আমরা প্রথমে কোন কোন জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলেছি না, প্রথমে কিছু জেনারেল ডিসকাশন করেছি। সেই জেনারেল ডিসকাশনের মধ্যে তোমার ভেপার প্রেশার ছিল, ভেপার প্রেশার জিনিসটা কি ছিল। তারপরে হচ্ছে তোমার যেটা ভেপার প্রেশার ডিক্রিজ করছে, লোয়ারিং অফ ভেপার প্রেশার। ভেপার প্রেশার when a non-volatile solute is added to volatile solvent. Lowering of vapor pressure when a non-volatile solute is added to volatile solvent, সেইটা নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সংক্রান্ত আমার রাউলস লটা ছিল। রাউলস ল
হ্যাঁ, তার ভ্যালিডিটি এবং ডেভিয়েশন নিয়েও কিছু কথাবার্তা বলা হয়েছে এটা। হ্যাঁ, তার মানে তোমার মানে সবসময় যেটা ভ্যালিড নয়, ডাইলিউট সলিউশনের জন্যই ভ্যালিড, এটা বলা হয়েছে। এবং এই রাউসটাকে কাজে লাগিয়ে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এইটা ওয়ান অফ দ্য কলিগেটিভ প্রপার্টি, মানে চারটেতে মেজর কলিগেটিভ প্রপার্টিজ আছে। তার মধ্যে প্রথম কলিগেটিভ প্রপার্টিজটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সেইটার এক্সপ্রেশন বা ইত্যাদিগুলো তোমার বের করা হয়েছে, এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এইটা। সেইখান থেকে তোমার ডিটারমিনেশন অফ মোলার মাস বা ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েট আর কি, ডিটারমিনেশন অফ মোলার মাস অফ সলভেন্টও তুমি করতে পারো, অ্যান্ড সলিডও তুমি করতে পারো। এই একটা পার্ট আমরা আলোচনা করেছি। তারপরে একটা সলিউশনে মানে এটা জেনারেল বাইনারি, মানে জেনারেল একটা সলিউশনের ক্ষেত্রেই আমি বলেছি যে কেমিক্যাল পোটেনশিয়াল, সেইটা মানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো কি হবে, মানে পিওর সাবস্টেন্স যদি থাকতো তার কেমিক্যাল পোটেনশিয়ালের রেসপেক্টে সলিউশনে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা কমে যাচ্ছে সেটাকে দেখেছিলাম। কেমিক্যাল পোটেনশিয়াল chemical potential of the components in solution, chemical potential of the components in solution, এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং এই কেমিক্যাল পোটেনশিয়াল যে কমছে এবং তার আগে যে ভেপার প্রেশারটা কমছে, সেখান থেকে এই অরিজিন অফ ভেপার, এই অরিজিন অফ কলিগেটিভ প্রপার্টিজ। কে আসছে রে বাবা, বারবার আসছে কেন? হ্যাঁ, তো কে কে দেখি একটু জয়েন করিয়ে দিই। লাবণী জয়েন করি, তাই তো? হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, জয়েন করলো, হ্যাঁ হয়েছে। চেষ্টা করছিলাম, হচ্ছিল না। হুম, হ্যাঁ, এই যে অরিজিন অফ কলিগেটিভ প্রপার্টিজ। হ্যাঁ, এই অরিজিন অফ কলিগেটিভ প্রপার্টিজ আমি বিভিন্ন রকম করে দেখা, তোমার মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখা, পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখা, এগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে কলিগেটিভ প্রপার্টি যেগুলো অরিজিনগুলো বলেছিলাম আমি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এবং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই জিনিসগুলোই বেসিক্যালি আলোচনা করেছি। আর অসমোটিক প্রেশার পার্টটা হচ্ছে আমরা পরে আলোচনা করবো। তাহলে আজকে আমাদের যে কাজটাকে করতে হবে, what we want to discuss today, আমরা দুটো কাজ করব, সেটা তো প্রায় একই রকম করে যাবে। সেটা হচ্ছে মানে প্রথমে যে দুটো কাজ করব সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ডেরিভেশন অফ, এক নম্বর হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আর দু নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস হচ্ছে আমাদের আজকে করতে হবে। আর তারপরে যখন সময় থাকবে তখন আমরা এই অসমোটিক প্রেশার, মানে হয়তো সময় থাকবে, দেখি অসমোটিক প্রেশার এর তোমার অরিজিন, থার্মোডাইনামিক ডেরিভেশন অফ
ভ্যান্ট অফ ইকুয়েশন অফ অসমোটিক প্রেশার, এইটা। এই তিনটে ডেরিভেশন অ্যাকচুয়ালি আমাদের যে করে নেওয়ার ইচ্ছে আছে। তাহলে আমরা পরপর করে স্টার্ট করি। তাহলে প্রথম যে কাজটাকে করব সেটা হচ্ছে, মানে আসলে প্রথম দুটো একই রকমের, না এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই দুটো ডেরিভেশন কিন্তু মোটামুটি একই রকমের। একটা করতে পারলে অন্যটা তুমি অটোমেটিক্যালি করতে পারবে। তাহলে আমরা শুরুটা করছি থার্মোডাইনামিক ডেরিভেশন অফ এলিভেশন অফ বয়লিং। আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে যে স্টার্টিং ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম মেনটেন। ধরো যখন কোনো একটা পিওর লিকুইডই বলো বা কোনো একটা সলিউশন বলো, যখন বয়েল করে তখন অ্যাকচুয়ালি কি হয়। যখন বয়েল করে তখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে মানে আমার তো এখানে অ্যাকচুয়ালি কি করেছি, প্রথমে একটা ভোলাটাইল সলভেন্ট ছিল, তাতে নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি, তাই তো? আচ্ছা, তুমি সলিউট অ্যাড করার আগের স্টেজটা ভাবো, যখন আমরা ভেপার প্রেশার নিয়ে আলোচনা করেছিলাম, যে ভেপার প্রেশারের সঙ্গে একটা বয়লিং পয়েন্টের সম্পর্ক কিরকম করেছিলাম। না তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, যে টেম্পারেচারে তোমার ভেপার প্রেশার অফ দ্য তোমার লিকুইড আর কি, সেটা অ্যাটমসফেরিক প্রেশারের সঙ্গে সমান হচ্ছে, তখন সে বয়েল করছে। এটা ব্যাপারটা। আচ্ছা, এবারে যদি তুমি কেমিক্যাল পোটেনশিয়াল টার্মসে এই বয়েলিং বা ইত্যাদি ফেনোমেননগুলোকে এক্সপ্রেস করো, ধরো একটা ধরো জল, পিওর ওয়াটার তুমি নিয়েছো, তার বয়েলিং পয়েন্টে কি হবে না, বয়েলিং পয়েন্টটা হচ্ছে যে লিকুইড ওয়াটার যে তার কেমিক্যাল পোটেনশিয়াল আর ভেপার যে ওয়াটার তার যে কেমিক্যাল পোটেনশিয়াল, এই দুটো সমান হয়। যেমন ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, সলিডের কেমিক্যাল পোটেনশিয়াল আর লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়। এবারে আমাদের এই পার্টিকুলার কেসে সাবস্টেন্সটা পিওর সাবস্টেন্স নয়, পিওর সলভেন্ট নয়, তার বদলে সলিউশন। এবারে সলিউশনটা কি করে তুমি তৈরি করেছো, না একটা ভোলাটাইল সলভেন্টটাকে নন ভোলাটাইল সলিউট অ্যাড করে। তাহলে এবার যখন দুটো ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে সমান করবে তোমার ইকুইলিব্রিয়ামটাকে দেখানোর জন্য, এবার এখানে দুটো ফেজ ছাড়েন, একটা লিকুইড ফেজ একটা ভেপার ফেজ, কিন্তু ভেপার ফেজ তো পিওর ফেজ, সেই ভেপার ফেজে তার সলিউট থাকছে না, কারণ সলিউটটা নন ভোলাটাইল। সেখানে যেটা হচ্ছে যে সলভেন্টটা সেটা তোমার লিকুইড ফেজে ছিল, মানে সলিউশনে ছিল, আর সেই সলভেন্টটাই তোমার বেসিক্যালি ভেপারে থাকছে। এই দুজনের কেমিক্যাল পোটেনশিয়াল যখন সমান হবে তখন অ্যাকচুয়ালি তোমার ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার সলভেন্ট ইন সলিউশন, সেইটার সঙ্গে যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হতে হবে সেটা হচ্ছে পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ। সলিউশন মানে সাডেনলি এটা হচ্ছে লিকুইড ফেজে আছে, তাহলে সলভেন্ট ইন সলিউশন, তার সঙ্গে ইকুইলিব্রিয়াম থাকবে হচ্ছে পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ। তাহলে এই ইকুইলিব্রিয়ামটা যখন মেনটেন হয় তখন অ্যাকচুয়ালি সলিউশনের মধ্যে সলভেন্টটা তোমার বয়েল করতে স্টার্ট করে। আচ্ছা, এবারে এই যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে, সেই ইকুইলিব্রিয়ামটা কোথায় মেনটেন হচ্ছে, না এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে হচ্ছে যখন টেম্পারেচারটা হচ্ছে তোমার সকল বয়লিং পয়েন্ট টিবি এটা, আর প্রেশারটা হচ্ছে ধরো যদি এক্সটার্নাল প্রেশারটা হয় পি, তাহলে সেইটাতে। আর এখানেও সেটা মেনটেন হবে কোথায়, বয়লিং পয়েন্টে, আর এক্সটার্নাল প্রেশার হচ্ছে পিতে। মানে সলভেন্ট ইন সলিউশন আর পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে কোথায়, যখন এক্সটার্নাল প্রেশার পিটাকে তুমি ফিক্সড করে দিয়েছো সেইটাতে, এবং তার করসপন্ডিং রেসপেক্টিভ বয়লিং পয়েন্টে। এইটা যখন টেম্পারেচার টিবি আর প্রেশার পি হবে তখন ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকবে। তাহলে এবারে ইন টার্মস অফ যদি কেমিক্যাল পোটেনশিয়াল এই ইকুইলিব্রিয়ামটা দেখো, তাহলে কি হবে, তাহলে অ্যাট দিস ইকুইলিব্রিয়াম chemical potential of the solvent in solution, যেখানে টেম্পারেচার টি প্রেশারটা পি, সেটা সমান হবে কার সাথে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন ভেপার ফেজে, যেখানে টেম্পারেচারটা টেম্পারেচার টি বা টিবি লেখা উচিত অ্যাকচুয়ালি, মানে বয়লিং পয়েন্ট বোঝানোর জন্য, টিবি আর প্রেশার পি এটা। আর এখানে দেখো এই ভেপারটা কিন্তু পিওর বলে আমি মাথায় স্টার দিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম যে সলভেন্টটাকে
1 এই সাফিক্স দিয়ে এক্সপ্রেস করা হয়, সলিউটটাকে 2 সাফিক্স দিয়ে এক্সপ্রেস করা হয়, তারপর পিওর সাবস্টেন্স হলে হচ্ছে মাথায় স্টার দিয়ে দেবো। এই সিম্বলগুলো আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার এর আগের দিনে আমি ডেরিভেশনটাকে করেছিলাম এই যে পার্টিকুলার জায়গাতে, যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য কম্পাউন্ডস ইন সলিউশন, সেখানে আমরা করেছিলাম, দেখবে যে সলিউশনে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে যে পিওর লিকুইড থাকলে তার যা কেমিক্যাল পোটেনশিয়াল ছিল ওই একই টেম্পারেচার এবং প্রেসারে প্লাস RT ln x1, যেখানে x1 হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন ইন সলিউশন, সেইটা হয়ে যাচ্ছে μ1 ভেপার স্টার, যেখানে টেম্পারেচার TB, প্রেসার হচ্ছে তোমার P, এইটা, ঠিক আছে? যেখানে হয় x1 হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, ঠিক আছে? এটা তাহলে এক কাজ করো, RT ln x1টাকে একদিকে রাখো, RT মানে এখানে RTB, কিন্তু আমি বারবার এটা মিস করে যাচ্ছি, এখানে বয়লিং পয়েন্ট বোঝানোর জন্য TB। তাহলে কি হলো না, RTB ln x1 সেটা হচ্ছে μ1 ভেপার স্টার মাইনাস μ1 স্টার লিকুইড, এই ডিফারেন্সটা। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো এই যে পার্টটা, এই পার্টটা অ্যাকচুয়ালি কি, যে পিওর লিকুইড ধরো একটা আছে, ধরো একটা পিওর লিকুইড আছে, সেখান থেকে তোমার পিওর ভেপার তৈরি হচ্ছে, ধরো এরকম একটা ইকুইলিব্রিয়াম বা এরকম একটা ট্রান্সফরমেশন, ধরো পিওর লিকুইড থেকে পিওর ভেপারে তুমি যাচ্ছ, ধরো পিওর লিকুইড থেকে পিওর ভেপারে যাচ্ছ, তার জন্যে তোমার মোলার গিবস এনার্জি চেঞ্জ, যেটা মোলার গিবস এনার্জি চেঞ্জ মানে হচ্ছে তুমি ডেল্টা জি দিয়েও লিখতে পারো বা ডেল্টা মিউ দিয়েও লিখতে পারো। মোলার গিবস এনার্জি চেঞ্জ, মোলার হলে তো মিউ দিয়ে এক্সপ্রেস করতে হবে, এর জন্য এই মোলার গিবস এনার্জি চেঞ্জ যেটা, তাহলে আচ্ছা প্রথম কথা, লিকুইড থেকে ভেপারে যাচ্ছে মানে কি, এই যে প্রসেসটা হচ্ছে ভেপোরাইজেশন প্রসেস, ঠিক আছে? মানে ভেপোরাইজেশনটা হয়তো এইখানে লেখা উচিত, ফর দ্য পিওর সাবস্টেন্স। তাহলে এইটা সেটা কি লিখবো তুমি, মিউ স্টার ফর দ্য ভেপার মাইনাস মিউ স্টার ফর দ্য লিকুইড। মানে এই যে তোমার লিকুইড থেকে ভেপারে যেতে গেলে তো প্রসেসটা তো ভেপোরাইজেশন প্রসেস বলে, তাহলে এবারে 1 মোল লিকুইড, পিওর লিকুইড যদি 1 মোল পিওর ভেপারে কনভার্টেড হয়, তাহলে মোলার গিবস এনার্জি যে চেঞ্জটা, তাহলে এটা হচ্ছে মোলার গিবস এনার্জি অফ ভেপোরাইজেশন, মোলার গিবস এনার্জি অফ ভেপোরাইজেশন, এইটা। এবারে তুমি এটা যদি মানে তাহলে এর সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখো, এখানে স্টার দিয়ে দিচ্ছি মানে ওটা বেসিক্যালি পিওর সাবস্টেন্স বোঝাচ্ছে, আর 1 মানে এখানে বেসিক্যালি সলভেন্টটা, তার মানে যে পিওর সলভেন্টটা সে লিকুইড থেকে ভেপারে গেলে তার যে মোলার গিবস এনার্জি চেঞ্জটা, সেটাই বেসিক্যালি এইটা। তাহলে এইটাকে আমি লিখছি কিরকম ভাবে, ডেল্টা ভেপোরাইজেশন মিউ, এটা ধর আমি 1টাকে লিখলাম, স্টার একটা দিয়ে রাখলাম, এইটা, এবং পুরো প্রসেসটাই ঘটছে কোথায় না, ওই যে গিভেন টেম্পারেচার প্রেসার আমি করছি, আসলে এখানে লেখা সব লেখা হচ্ছে অনেক সময় টিবি আর প্রেসার পিতে, এইটা হচ্ছে তোমার টিবি প্রেসার পিতে, এবং এই প্রসেসটা ঘটছে হচ্ছে টিবি প্রেসার পিতে। তাহলে এইটা, এটা হচ্ছে মোলার গিবস এনার্জি যে ভেপোরাইজেশন, সেটা হচ্ছে এইটা। ভালো, তাহলে এবারে এখান থেকে তুমি যদি ln x1টাকে লেখো, তাহলে 1/8টা যেমন আছে থাক, ডেল্টা ভেপোরাইজেশন μ1 স্টার, টেম্পারেচারটা টিবি, প্রেসারটা পি, ডিভাইডেড বাই টি, এটা টি মানে এখানে টিবি। আচ্ছা, এবারে আমি এই ইকুয়েশনটাকে টিবির রেসপেক্টে ডেরিভেটিভ করছি, প্রেসারটাকে কনস্ট্যান্ট দেখে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, 1/8 × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷ × 10⁻⁷
both sides with respect to TB, keeping P as constant, কি পাচ্ছ দেখো, ডেল ln x1 বাই ডেল টিবি, যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট সেটা হয়ে যাচ্ছে 1/r ডেল ডেল্টা ভেপোরাইজেশন μ1 স্টার, টেম্পারেচার টিবি, প্রেশার পি, এইটা আচ্ছা এটা বাই টি ছিল, বাই টিবি, বাই হচ্ছে তোমার ডেল টিবি, এটা না বড্ড ক্লামজি দেখতে লাগছে, এক কাজ করি দাঁড়া, এখানে এইটাকে আর লিখে বয়ে বেড়াচ্ছি না, এক মিনিট, ওই মানে কার ফাংশন সেটা তো আগে থেকে তুমি বুঝতে পারছো, ওটা বড্ড ক্লামজি দেখতে লাগছে টিভি, তাহলে এটা হচ্ছে ডেল এইটা বাই ডেল টিবি আর প্রেশারটা কনস্ট্যান্ট, এখানে ডেলটাকে কেটে দিই, এটা হলো, তাহলে উভয় পক্ষে আমি কি হচ্ছে টিবির রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে এই ডান দিকটাকে ডেরিভেটিভ করে শুধু এখানে μ1 স্টারের তোমার ফাংশন হচ্ছে টিবি এবং পি এর ফাংশন, সেটাকে শুধু আমি এখানে লিখিনি আর কি, এটা আচ্ছা এইটা হলো। আচ্ছা এবার তুমি খেয়াল করে দেখো তোমার মনে পড়ছে কিনা যে গিবস হেলমজ ইকুয়েশনটা একটু খেয়াল করো, আচ্ছা ডেল ডেল্টা জি বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা মনে আছে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার, মানে গিবস হেলমজ ইকুয়েশন তো তোমার তিন রকমের, মানে তিনটে পসিবল ইকুয়েশন তোমরা লেখো, একটা হচ্ছে তোমার ওই ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি তার টার্মসে, একটা হচ্ছে ডেল্টা জি বাই টি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সেই টার্মসে, আর হচ্ছে ডেল্টা জি বাই টি আর ডেল 1/t তার টার্মসে। তা তুমি এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে ডেল্টা জি আছে, তার বদলে এখানে ডেল্টা মিউ আছে, মানে জাস্ট এখানে নর্মাল গিবস এনার্জি আছে, এখানে মোলার গিবস এনার্জি আছে, তাহলে ফ্রম গিবস হেলমজ ইকুয়েশন তুমি কি পাচ্ছ, এটাকে তুমি লিখতে পারবে মাইনাস ডেল্টা এইচ, প্রথম কথা হচ্ছে দেখো এখানে একটা জিনিস ব্যাপার আছে, এখানে হচ্ছে এখানে যখন তুমি শুধু ডেল্টা এইচ লিখেছিলে, কারণ এখানে গিবস এনার্জি ছিল, এখানে মোলার গিবস এনার্জি আছে, মানে কি ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন, কার জন্য না পিওর সলভেন্টের জন্য, এইটা, তাহলে এই যে ডেল্টা জি বাই ডেল টি নিচে হচ্ছে ডেল টি আর কনস্ট্যান্ট পেয়েছে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কয়ার, তার মানে কি এই কোন একটা পার্টিকুলার প্রসেস হচ্ছে এনথালপিক চেঞ্জ। আচ্ছা এখানে কোন প্রসেসটা, এখানে পিওর লিকুইড থেকে ভেপার হচ্ছে সেই প্রসেসটা, তার জন্য মোলার এনথালপিক চেঞ্জ, তাহলে এইটা হলো, আর নিচে কি থাকছে, আর তো অলরেডি ছিল, আর এখান থেকে একটা টিবি টিবি তার স্কোয়ার হয়ে যাচ্ছে, টিবি তার স্কোয়ার হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ মানে যে এখানে টি স্কোয়ার ছিল তার বদলে এখানে হচ্ছে তোমার টিবি তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ডেল এলএন এক্স ওয়ান বাই ডেল টিবি আর কনস্ট্যান্ট প্রেশার সেটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার 1 স্টার, মানে এখানে এই প্রত্যেকটা সিম্বল মানে দেখো, বার মানে হচ্ছে মোলার, 1 হচ্ছে সলভেন্টের জন্য আর স্টার হচ্ছে পিওরের জন্য, আর নিচে হচ্ছে আর টিবি তার স্কোয়ার হয়ে গেল, এটা কোথা থেকে পেলে না ফ্রম গিবস হেলমজ ইকুয়েশন, তাহলে এটা পেলে কোথা থেকে না ফ্রম গিবস হেলমজ ইকুয়েশন, আর পাশে আমি গিবস হেলমজ ইকুয়েশন মেমোরাইজ করে দেওয়ার জন্য গিবস হেলমজ ইকুয়েশনটা লিখে দিয়েছি। তাহলে এবারে এইটাকে এইরকম ভাবে লেখো, ডি এল এন এক্স ওয়ান যদি তুমি করো তাহলে মাইনাস ডেল্টা ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার 1 স্টার বাই আর টিবি তার স্কোয়ার ইন্টু ডি টিবি, এই ফর্মে হলো। আচ্ছা এবারে আমাকে যেটা করতে হবে, একটা ইন্টিগ্রেটেড ফর্মটা তোমার বের করতে হবে, তাহলে ইন্টিগ্রেটেড ফর্মটা বের করার জন্য তুমি কি করছো দেখো, এই যে তোমার এদিকে আমি এই জিনিসটা আরেকবার লিখছি, ডি এল এন এক্স ওয়ান ইকুয়াল টু যে মাইনাস ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার
স্টার 1 বাই আর কিছু ডি টিবি বাই টিবি তার স্কোয়ার, তো এরকম দেখতে তো এটা। আচ্ছা, এবার আমি যেটা ধরে নিচ্ছি যে একটা যখন x1টা তখন 1, x1 1 মানে কি, একটা সলিউশনের সলভেন্টের মোল ফ্র্যাকশন 1 মানে ইটস এ পিওর সলভেন্ট বা পিওর লিকুইড, তখন বয়লিং পয়েন্ট আমি নাম দিচ্ছি টিবি স্টার বলে। আর যখন এটা x1 এ গেল, হ্যাঁ, মানে এটা যখন x1টা মানে তোমার x1 হলো রাদার এইটা, তখন এটাকে ধরে নাও তোমার টিবি, মানে তখন অ্যাকচুয়াল বয়লিং পয়েন্টটা টিবি হচ্ছে। তাহলে এটা কি হবে, তাহলে ln x1 হলো এটা, দেখো এটা তুমি d ln x1 ইন্টিগ্রেট করলে কি হবে, ln x1 হবে। এবার তুমি যখন লিমিট বসাচ্ছ x1 এর জায়গায় x1 বসাচ্ছ, মাইনাস x1 এর জায়গায় 1 বসাচ্ছ, x1 এর জায়গায় 1 বসালে সেটা তোমার 0 হয়ে যায়, তার মানে ln x1টা হয়ে যাচ্ছে, দেখো এখানে মানে dt বাই টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস 1/t হয়, এটা মাইনাস 1/t হয়, তাহলে এখানে মাইনাস আছে প্লাস করে দাও এটাকে, ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 বাই আর, এইটা যে 1/tv হলো, মানে এমনিতে মাইনাস 1/tv হতো, কিন্তু আগে একটা মাইনাস ছিল বলে আমি জাস্ট ওটা টিভি করে দিলাম। আবার লিমিটটা কি হচ্ছে, লিমিটটা হচ্ছে টিবি স্টার, এটা হচ্ছে তোমার টিবি, এটা তাহলে তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো ln x1টা হয়ে যাচ্ছে ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 বাই আর ইন্টু 1/tb মাইনাস 1/tb স্টার, এইটা ঠিক আছে এটা। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এই জায়গাটাকে তুমি এইরকম ভাবে লেখো, যদি এটাকে তুমি ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন মাইনাস ln x1 যদি আমি করি, এটা মাইনাস যদি করে নিই, ডেল্টা এইচ বার স্টার ভেপোরাইজেশন বাই আর, এইটা হয়ে যাচ্ছে 1/tb স্টার মাইনাস 1/tb, এটা এটা মানে এটাকে 1/tb মাইনাস 1/tb স্টার ছিল, এখানে এটা মাইনাস করে দিয়েছে বলে এটা 1/tb স্টার মাইনাস 1/tb করে দেওয়া হচ্ছে। তাহলে ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 বাই আর, এইটা দেখো আমি যদি সিম্পলিফাই করি টিবি স্টার, এইটা হলো টিবি মাইনাস টিবি স্টার। আচ্ছা, তাহলে এটা তুমি লিখতে পারছো কি, ডেল্টা এইচ বার স্টার 1 বাই আর, এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখছি, এটা লিখছি, দেখো এইটা ডেল্টা টিবি আর এটা কি হচ্ছে তোমার টিবি স্টার তার স্কোয়ার। কারণটা হচ্ছে যেহেতু টিবিটা আর টিবি স্টারটা খুব কাছাকাছি, সেই জন্য টিবি ইন্টু টিবি স্টারকে তুমি অ্যাপ্রক্সিমেটলি টিবি স্টার তার স্কোয়ার হিসেবে লিখতে পারছো। সেই ডিনোমিনেটরটা টিবি ইন্টু টিবি স্টার, তুমি দেখতে পাবে যে 0.01 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো একটা চেঞ্জ হয়, হ্যাঁ, বয়লিং পয়েন্ট 373, এবার দেখা যায় বয়লিং পয়েন্টে দেখা যাচ্ছে 373.01, মানে খুব সামান্য চেঞ্জ হয় বলে টিবি স্টার এইটা অ্যাপ্রক্সিমেটলি তুমি টিবি স্টার স্কোয়ার এইরকম ভাবে লিখে ফেলতে পারছো। তাহলে এখান থেকে দেখো যেটা হচ্ছে ডেল্টা টিবিটা, আচ্ছা যেখানে তোমার এখানে যেখানে এটা অ্যান্ড এই টিবি মাইনাস টিবি স্টার, সেটা হচ্ছে ডেল্টা টিবি, এটাই তো তোমার চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো এই চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট, সেটা হচ্ছে ডেল্টা টিবি, এইটা মানে আগেতে যখন পিওর সলভেন্ট ছিল তখন বয়লিং পয়েন্ট ছিল টিবি স্টার, এখন সলিউশনের বয়লিং পয়েন্টটা হচ্ছে টিবি, তাহলে চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে ডেল্টা টিবি। ডেল্টা টিবিটা এখান থেকে লিখলে কি হচ্ছে, মাইনাস আর টিবি স্টার তার স্কোয়ার বাই ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 ইন্টু ln x1। দেখো
এইটা হচ্ছে তোমার সকল এলিভেশন অফ বয়লিং পয়েন্টের এক্সপ্রেশন। তাহলে দিস represents the elevation of boiling point। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ব্যাপারটা খেয়াল করে দেখো কেন এটা এলিভেশন বলা হচ্ছে না, এটা সার্টেনলি গ্রেটার দ্যান 0। কারণটা কি, যেহেতু মোল ফ্র্যাকশনটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়, এটা ইমপ্লাই করে ln x1টা নেগেটিভ। তাহলে ln x1টা নেগেটিভ, আর অলরেডি একটা নেগেটিভ সাইন ছিল, তাহলে ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে গেল। তো ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে গেল, এবার ডেল্টা টিভি যেহেতু টিভি মাইনাস টিভিটা, তার মানে কি অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্টটা বাড়ছে। দেয়ার ইজ অ্যান এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অ্যান্ড দিস এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ক্যান বি এক্সপ্রেসড বাই দিস ইকুয়েশন, ডেল্টা টিভি ইকুয়াল টু মাইনাস আর টিভি স্টারটা স্কোয়ার বাই হচ্ছে ডেল্টা এইচ বার স্টার 1 ভেপোরাইজেশন ইন্টু ln x1। এটা আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, দেখো এটা কিন্তু কারেক্ট এক্সপ্রেশন বেরিয়ে গেছে, কিন্তু তোমাকে যদি পরীক্ষায় ডেরিভেশনটাকে করতে দেয় এইরকম ভাবে করে দিলে কিন্তু হবে না, কারণ একটা পার্টিকুলার ফর্ম আছে, সেই পার্টিকুলার ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে। আমি সেই পার্টিকুলার ফর্মটা জাস্ট নিয়ে যাচ্ছি, খুব সহজ। দেখো প্রথম কথা হচ্ছে যে তোমার ফর এ বাইনারি সলিউশন, মানে এখানে লিকুইড ফেজ তো বাইনারি, দুটো কম্পোনেন্ট আছে। ফর এ বাইনারি সলিউশন x1 প্লাস x2 সেটা তো 1, সেখান থেকে তুমি x2 সমান কি লিখতে পারো, সরি x1 সমান কি লিখতে পারো, x1টাকে লিখতে পারো 1 মাইনাস x2। তাহলে ln x1টা কি হবে, ln ইন্টু 1 মাইনাস x2, ঠিক আছে। তাহলে এইটা তো অ্যাপ্রক্সিমেটলি তুমি মাইনাস x2 লিখতে পারবে, মানে ln 1 মাইনাস একটা এক্স ফাংশনটা কত, মাইনাস x2 স্কোয়ার বাই 2 মাইনাস x2 কিউব বাই 3 অ্যান্ড সো অন। তো এটা মাইনাস x2 লিখতে পারে পার্টিকুলারলি কখন, এটা হচ্ছে ফর এ ভেরি ডাইলিউট সলিউশন। একটা ভেরি ডাইলিউট সলিউশনের জন্য এই যে এই এক্সপ্রেশনে ln x1টা ছিল, ln x1টা অ্যাকচুয়ালি ln 1 মাইনাস x2, সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মাইনাস x2 হিসেবে লিখতে পারবে। এবারে এইটাকে যদি এখানে বসিয়ে দাও তাহলে কি হবে, তাহলে দেন দেখো ডেল্টা টিভিটা কি দাঁড়িয়ে গেল, মাইনাস x2 বা এই মাইনাস মাইনাস কেটে গেল, কেটে গিয়ে আর টিভি স্টার তার স্কোয়ার বাই ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 ইন্টু x2 হয়ে গেল। এখন দেখো ওই ln মানে মাইনাস ln x1 সেইটা x2 দিয়ে রিপ্লেস হলো। তাহলে আগের ইকুয়েশনটা যেমন সত্যি ডাইলিউট সলিউশনের জন্য, পরের ইকুয়েশনটাও সত্যি। আচ্ছা, ডাইলিউট সলিউশন এইটা কিন্তু অনেক জায়গায় তোমার কাজে লাগছে, কারণ প্রথমেই দেখো যখন তুমি এই ইকুয়েশনটাকে লিখেছিলে, এই যে ইকুয়েশনটা লিখেছিলে, যেখানে মিউ ওয়ানটা হচ্ছে মিউ ওয়ান স্টার প্লাস আর টি এন এক্স হয়, সেটা তো রাউস ল ওবে করেছে, রাউস ল ওবে করেছে বলে তুমি এটাকে লিখতে পারছো। এখানেও কিন্তু এটা ডাইলিউট সলিউশনের জন্য সত্যি, এটা এইটা হচ্ছে সত্যি, মানে এই যে এক্সপ্রেশনটা তুমি লিখেছো এটা ট্রু ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, কারণ এই ডেরিভেশনটাকে করতে গিয়ে রাউস ল কাজে লেগেছে, এবং রাউস ল সত্যি হচ্ছে ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। আবার এখানে যখন তুমি ln x1টাকে তুমি জাস্ট ln 1 মাইনাস x2 করে মাইনাস x2 দিয়ে তুমি অ্যাপ্রক্সিমেট করো, সেটাও কিন্তু সত্যি হচ্ছে ডাইলিউট সলিউশনের জন্য। মানে কোথাও অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করা হয় সেটা তোমায় দেখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নেওয়া উচিত ছিল, যে এইখানে যখন তুমি ইন্টিগ্রেশনটা করেছো, দেখো এই লাইনের পর এখানে ইন্টিগ্রেশনটা যখন করেছো, তখন এই তুমি ধরে নিচ্ছ এটা আজ টেম্পারেচার উপর নির্ভর করছে না। তাহলে এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে যে সরি, ওই যে ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 ইজ independent of temperature within the temperature range TB start to TB।
এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে ওটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ধরেছো বলে তাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেলতে পেরেছো আর কি। ঠিক আছে, এটা এইখানেও তোমার একটা অ্যাজাম্পশন তুমি ধরে নিচ্ছ যে টিবি স্টার খুব কাছাকাছি বলে টিবি মাইনাস টিবি স্টারটা তুমি ডেল্টা টিবি দিয়ে রিপ্লেস করেছো, মানে কিছু কিছু অ্যাজাম্পশন কিছু কিছু অ্যাপ্রক্সিমেশন জাস্ট করা হয়েছে আর কি। এটা চলো, তো এই জায়গায় দাঁড়ালো। আচ্ছা, এই ফর্মে লিখলেও তোমার চলবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি ফর্মে এক্সপেক্ট করে। আচ্ছা, এবারে দেখো তুমি খেয়াল করে ধরো মানে এবারে x2টা, আচ্ছা যেখানে এখানে বলে দেওয়া উচিত ছিল হয় x2টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, তাই তো, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন সলিউশন। আচ্ছা, এবারে x2টা কি হবে, সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এইটা। আচ্ছা, এবারে ধরো যদি এমন হতো যে ফর এ এম মোলাল সলিউশন যদি তুমি করো, তাহলে এম মোলাল সলিউশন মানে কি, 1 কেজি সলভেন্টে এম মোল সলিউট আছে। তাহলে M2টা তুমি যখন এম মোল লিখছো, এইখানে N2তে যখন তুমি এম মোল লিখছো, N1টা কি হবে, তোমাকে 1 কেজি সলভেন্ট নিতে হচ্ছে, তাকে সলভেন্টের যে মোলার মাস সেটাতে ভাগ করতে হচ্ছে, যেখানে M1টা হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট ইন দ্য ইউনিট, এখানে ধরো আমি কেজি পার মোলে লিখছি। তাহলে এটা যে তুমি সলভেন্টটা 1 কেজি লিখেছি, তাহলে M1টাকে তুমি জাস্ট কেজি পার মোলে গতি লেখো, তাহলে এটা মোল হবে। তাহলে 1/M1 যেটা, মানে এটা ধরো বেসিক্যালি M/1/M1 প্লাস M, এইটা হলো আর কি নিউমেরিক্যালি জিনিসটা হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এইটাকে তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি M ইন্টু M1 লিখতে পারছো। কেন না, কারণটা হচ্ছে অ্যাজ ফর ভেরি ডাইলিউট সলিউশন কি হবে, ভেরি ডাইলিউট সলিউশনের জন্য সলিউটের নাম্বার অফ মোলসটা মাছ লেস দেন, সলিউটের নাম্বার অফ মোলসটা তোমার মাছ লেস দেন সলভেন্টের মোলসটা হবে, তাই না। সলভেন্টে তো বেসিক্যালি নাম্বার অফ মোলসটা 1/M1। হ্যালো, হ্যাঁ চলো, হ্যাঁ চলো কি বলছিলাম, হ্যাঁ দেখো এখানে হচ্ছে ফর ভেরি ডাইলিউট সলিউশন সলভেন্টের নাম্বার অফ মোলস সলিউটের নাম্বার অফ মোলসের থেকে অনেক বেশি, তাহলে এই ডিনোমিনেটরে 1/M1 প্লাস M ছিল, 1/M1টা মাঝ গ্রেটার দেন M বলে তুমি স্মল এমটাকে বাদ দিলে, এটা কত হয়েছে, M ইন্টু M1 হয়ে গেল। এবারে এই আগের এক্সপ্রেশনে M ইন্টু M1টা তুমি বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াবে, তাহলে দেন ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল, দেখো দেন ডেল্টা টিবিটা হয়ে গেল, এই M1টা আমি আগে করে দিচ্ছি, এমটাকে শেষে রাখছি, তাহলে এটা আর টিবি স্টার তার স্কোয়ার ইন্টু M1 বাই ডেল্টা ভেপোরাইজেশন H বার স্টার 1 ইন্টু M, এটা। এবার এইটাকে তুমি নাম দাও কেবি ইন্টু এম, ডেল্টা টিবিটা তুমি লিখে নাও কেবি ইন্টু এম, যেখানে কেবিটা হচ্ছে আর টিবি স্টার তার স্কোয়ার M1 ডিভাইডেড বাই ডেল্টা ভেপোরাইজেশন H বার স্টার 1, এইটা ইজ কল্ড the boiling point elevation constant, boiling point elevation constant or ebullioscopic constant, EBULLIOSCOPIC or ebullioscopic constant।
এই যে ফাইনাল ফর্মটা এলো ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, তোমাকে এই ফর্ম পর্যন্ত তোমাকে এনে দিতে হবে। যখন এলিভেশন আর বয়লিং পয়েন্টে তোমাকে ডেরিভেশন করতে বলবে তখন কিন্তু তোমাকে এই যে ফাইনাল ইকুয়েশনটা এই পর্যন্ত করতে হবে, মানে দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন। মানে পরীক্ষায় খুব রেগুলার বেসিসে না এলিভেশন আর বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট এবং অসমোটিক প্রেশার এটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে? মানে প্রত্যেক বছরই কিছু না কিছু আসে আর কি। মানে তোমার ধরো গতবারে হয়তো এলিভেশনে বয়লিং পয়েন্ট এসেছে, এবারে ডিপ্রেশনে ফ্রিজিং পয়েন্ট এলো বা অসমোটিক প্রেশার এলো, মানে আর কি ওই একটা। আমাদের সময় তো খুব সাজেশন করা যেত যে তিনটের মধ্যে একটা তোমার পরীক্ষা আসবেই আসবে, এবারে এই তিনটের মধ্যে একটা তো সিবিএসই এসে পড়ে গেছে, তাহলে পরের বছর হচ্ছে বাকি দুটোর মধ্যে থেকে আসবে, এরকম দারুণভাবে প্রেডিক্ট করা যেত। এবারে এখন তো ধরো তোমরা যারা পড়ছো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পড়ো, এবারে আজকালকার মাস্টারমশাইরা খুব ফাঁকিবাজ মাস্টারমশাই, বুঝলে তো, সবই তো আমাদের মতো সব ফাঁকিবাজ। এবারে যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন হয়তো দেখছেই না, হ্যাঁ, তাতে যেটা হচ্ছে কি তোমার হয়তো আগে গত বছরের বেসিক্যালি জিনিসটা মানে রিপিট করে গেছে, ওই জন্য এখন কিছুই বাদ দাঁত তোমার দেওয়া যাবে না। আর এমনি তো কম্পিটিটিভ একদম সব কিছুর জন্য তো কিছু বাদ দিয়ে পড়া যাবে না, সবটাই পড়তে হবে। কিন্তু আমাদের সময় এটা বেশ সুন্দর ব্যাপার ছিল, 5 নম্বরের একটা কোশ্চেন তোমার এখান থেকে জাস্ট পড়ে যাবে আর কি। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন, এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। আচ্ছা এবারে দেখো, যদি আমরা মোস্ট অফ দ্য কেসে সলভেন্ট হিসেবে তুমি জলকে নাও, মানে সলভেন্ট হিসেবে তুমি মূলত দেখবে জলটাকে নিচ্ছ, তাহলে জলের জন্য যদি তুমি এই এবুলিস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করতে চাও, তার ভ্যালুটা কি হবে? দেখো আমি এইখানে যে ডেটাগুলো আছে সব ডেটাগুলো আমার পক্ষে জানা আছে। ধরো ডেটাগুলো তুমি যদি মানে জলের জন্য আটটা তো আমি করসপন্ডিং একটা ইউনিটে বসাবো, আমি সবটাই এসআই ইউনিটে করছি। ধরো এসআই ইউনিটে করলে বা যেটা মনে থাকবে তোমার, আচ্ছা এনথালপি অফ ভেপোরাইজেশন তোমার ক্যালোরিতে মনে থাকে, তবে ক্যালোরিতেই না হয় করছি, তাহলে আটটার ভ্যালু দেখো 1.987 ক্যালোরি পার বোল পার কেলভিন। আচ্ছা পিওর ওয়াটার তার বয়লিং পয়েন্ট কত? 373 কেলভিন তার স্কোয়ার। আচ্ছা জলের মোলার মাস কত? 18 ইন্টু 10⁻³ কেজি পার মোল। আর এনথালপি অফ ভেপোরাইজেশনটা কত? এনথালপি অফ ভেপোরাইজেশন 537 বা 540 ক্যালোরি, 540 ইন্টু 18 ক্যালোরি পার মোল, এটা। তাহলে দেখো এই ক্যালোরি ক্যালোরি কেটে চলে গেল, একটা মোল ইনভার্স তোমার কেটে চলে গেল। তাহলে এবারে উত্তরটাকে করো, কোর্সে তোমার যেটা বেরোচ্ছে এটা কত? কেলভিন ইনভার্স কেজি মোল ইনভার্স, তাতে তো আমার ইউনিটটা বেরোবে, মানে সরি মানে কেলভিন ইনভার্স না, কেলভিন মানে কেলভিন ইনভার্স আছে, এখানে কেলভিন স্কোয়ার আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে কেলভিন হবে, কেজি হবে, মোল ইনভার্স আর ইউনিট হবে। এবার ডেটাটা কোর্সে দেখো তো কত বেরোচ্ছে। আমি এসআই ইউনিটে করছি, কেলভিন কেজি মোল ইনভার্স, হ্যাঁ। তুমি কেবির ভ্যালুটা জলের জন্য তুমি ক্যালকুলেট করে দেখে নাও কত হচ্ছে, মানে এই ক্যালকুলেশনটাকে করে নাও ক্যালকুলেটারে করে করে কত হচ্ছে আমায় বলো। কত হচ্ছে করলে? করছো কেউ? 0.511 স্যার। 0.511, দেখো এই এরকম একটা ভ্যালু হচ্ছে। তাহলে তোমার এবুলিস্কোপিক কনস্ট্যান্ট ফর ওয়াটার সেটা হচ্ছে 0.511, এরকম একটা বেরোচ্ছে। এবার তুমি বুঝতে পারছো যদি যথেষ্ট ডাইলিউট একটা সলিউশন নেওয়া হয়, মানে ধরো এমন একটা, মানে তুমি তো বুঝতে পারছো যে এইখানে তুমি অনেক জায়গাতেই মানে এই যে এক্সপ্রেশনটাকে ব্যবহার করছো, এই এক্সপ্রেশনটা ডিরাইভ করার সময় তোমাকে অনেক জায়গাতেই ওটাকে আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন ধরে নেওয়া হয়েছে। কোনো সলিউশনই তো টু সেন্সে আইডিয়াল নয়। তুমি অ্যাডমোস্ট যেটা করতে পারো, সলিউশনের কনসেন্ট্রেশনটা ভীষণ কম করে তাকে তুমি আইডিয়ালি ডাইলিউট হিসেবে অ্যাজিউম করে নিয়ে সেখান থেকে যা করার করতে পারো। তাহলে আইডিয়ালি ডাইলিউট সলিউশন যখন তুমি নিচ্ছ, তার জন্য মোলালিটি তুমি খুব বেশি কিছু নিতে পারছো না। ধরো যদি এমন হতো যে ইফ এই এমটা হচ্ছে তোমার 0.1 মোল পার কেজি হয়, মানে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি একটা সলিউশন তুমি কনসিডার করছো যার মোলালিটি হচ্ছে 0.1 মোল পার কেজি, মোলালিটির ইউনিট কিন্তু মোল পার কেজি, ঠিক আছে এটা। তাহলে দেন
ডেল্টা টিবি যেটা বয়লিং পয়েন্টের এলিভেশনটা কত হবে? দেখো কেবিটা হচ্ছে 0.511 কেলভিন কেজি মোল ইনভার্স, তার সঙ্গে তুমি গুণ করছো 0.1 মোল পার কেজি এইটা দিয়ে। তো দেখো মোল ইনভার্স কেজি কেজি কেটে চলে গেল, তার মানে কত হচ্ছে 0.0511 কেলভিন। তাহলে খেয়াল করে দেখো যে তোমার ইভেন 1 কেলভিনেরও 20 ভাগের 1 ভাগ 0.0511 মানেটা কি? তার মানে বেসিক্যালি মানে যে চেঞ্জটা হচ্ছে এলিভেশনের বয়লিং পয়েন্টে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 1 কেলভিনের 20 ভাগের 1 ভাগ একটা ইনক্রিজ করছে। এটা ভীষণ ভীষণ কম, বুঝতেই পারছো। তার মানে এই জন্যে ধরো যদি নর্মাল বয়লিং পয়েন্টে 373 কেলভিন হয় তাহলে এটা হবে 373.05 কেলভিন। সেই জন্য দেখো আমরা এইখানে যে এই যে টিবি এবং টিবি স্টার খুব কাছাকাছি বলে টিবি স্টার এই গুণফলটাকে টিবি স্টার তার স্কোয়ার হিসেবে অ্যাপ্রক্সিমেট করেছি, সেই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে এটা। আচ্ছা তাহলে এবারে এই ডেরিভেশনটা করার সময় তুমি কি কি অ্যাজাম্পশনস ইউজ করেছো? অ্যাজাম্পশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন ইউজড, দেখো সেটা প্রথম হচ্ছে এই যে তুমি লিখেছিলে μ1 ইন সলভেন্ট, সেটা হচ্ছে μ1 স্টার ফর দ্য পিওর লিকুইড প্লাস RTLN x1, এইটা তুমি লিখেছিলে, এটা হচ্ছে ভ্যালিড ফর আইডিয়ালি। আমি টিফিন ক্যারিয়ারটা আজকে আনা হয়নি, আছে কি টিফিন ক্যারিয়ার? আচ্ছা মানে হ্যাঁ ও পার্থদার কাছে আছে, নিয়ে যেতে পারলে হতো, কিন্তু আমি তো সেই আনতেই ভুলে গেছি। তো ভ্যালিড ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এটা হচ্ছে ভ্যালিড ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এটা একদম। আচ্ছা 2 নম্বর তুমি কি করেছো দেখো, মানে টোটাল ডেরিভেশনটা পর করে দেখে যাও। আমি অনেক জায়গায় লিখে এসেছি, তুমি দেখতে থাকো। তাহলে এইখানে যেটা বললাম এটা ট্রু ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, যে কোনো সলিউশনের ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে লিখতে পারবে না এটা। আচ্ছা তারপরে দেখো যে এইখানে তুমি ওই কোথায় গেল, এইখানে তুমি ধরে নিচ্ছ যে ডেল্টা এইচ বার স্টার যেটা মানে এনথালপি অফ ভেপোরাইজেশনটা একটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার দেন টিবি স্টার টু টিবি, সেটা একটা অ্যাপ্রক্সিমেশন। সেটা হচ্ছে তোমার ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1 is assumed to be independent of temperature within the temperature range TB start to TB, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা এবার ডেরিভেশনে দেখো তারপরে তুমি কি অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করছো। হ্যাঁ আচ্ছা এইখানে দেখো এই যে টিবি এবং টিবি স্টার খুব কাছাকাছি বলে টিবি ইন্টু টিবি স্টারকে তুমি টিবি স্টার তার স্কোয়ার ধরে নিয়েছো। তাহলে 3 নম্বর হচ্ছে যে টিবি অ্যান্ড টিবি স্টার আর very close and hence টিবি স্টার টিবিটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি টিবি স্টারটা স্কোয়ার হিসেবে লিখেছো, এটা একটা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করেছো। আর কি তুমি ব্যবহার করেছো, এটা হলো। আচ্ছা এবারে দেখো এখানে এই যে ln x1 সেটা হচ্ছে ln 1 মাইনাস x2 ইকুয়াল টু মাইনাস x2 লিখেছো, সেটা ভেরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে শুধুমাত্র সত্যি। তারপর যেটা তুমি লিখেছো সেটা হচ্ছে যে ln x1 ইকুয়াল টু ln 1 মাইনাস x2 ইকুয়াল টু মাইনাস x2 লিখেছো, এটা হচ্ছে ভ্যালিড ফর ভেরি ডাইলিউট সলিউশন।
ভেরি ডাইলিউট সলিউশনের জন্য সত্যি তবে হয়েছে। আচ্ছা, আবার এই যে 1/m1 প্লাস এমটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি জাস্ট 1/m1 লিখে দিয়েছিলে, এই যে এক্ষেত্রে আর কি, মানে ডিনোমিনেটারে এই যে এখানে 1/m1 প্লাস এমটাকে তুমি 1/m1 লিখে দিয়েছিলে, এটা কখন সত্যি? এটা ভ্যালিড ফর ভেরি ডাইলিউট সলিউশন। তারপরে দেখো তোমার অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন এখানে ব্যবহার করা হয়েছে বা অনেকগুলো অ্যাজাম্পশন সেখানে ব্যবহার করা হয়েছে। সেই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন যেগুলো অ্যাকচুয়ালি এখানে ইনভলভ হয়েছে আর কি, সেটা তোমাকে এখানে লিখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন ডেরিভেশন পড়ে দেখবে পিবিএসসি এসে কোশ্চেন তুমি দেখো, এই এলিভেশন বা বয়লিং পয়েন্টের এক্সপ্রেশনটাকে বের করতে বলে মেনশনিং দ্য অ্যাজাম্পশনস ইনভলভ। ঠিক আছে, মেনশনিং দ্য অ্যাজাম্পশনস ইনভলভ। ঠিক আছে, দেখো মানে এই যা করলাম এই পর্যন্ত একটুখানি আমাকে ভেবে বলো যে মানে এই ডেরিভেশনটার মধ্যে কোথাও কোথাও কোনো কনফিউশন আছে কিনা, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার কিনা সেটা বলো। যদি কোথাও কিছু অসুবিধা থাকে তো বলতে পারো। ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে এই যে কাজটা আমরা করলাম, এবারে যখন তুমি মানে এই যে এই জায়গাটা ভালো করে বুঝে নেওয়া দরকার। থার্মোডাইনামিক ডেরিভেশন আর ভেরিয়েশন আর বয়লিং পয়েন্ট, এইটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। এইটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট জাস্ট আমার প্র্যাকটিসের মতো মনে হবে, মানে প্র্যাকটিস করা, মানে একই রকম করে ব্যাপারটাকে এগোবে, শুধু কিছু কিছু জায়গায় কিছু কিছু স্পেসিফিক চেঞ্জ তোমাকে করতে হবে, তাহলেই তোমার ব্যাপারটা হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট যেটা চলে আসছি সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ডেরিভেশন অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। থার্মোডাইনামিক derivation of depression of freezing point। দেখো এখন কিছু বোঝাতে হবে না, আমি যেভাবে করব তুমি এমনি বুঝতে পারবে। আচ্ছা, যখন তুমি ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট করছো তখন যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে সেটা কাদের মধ্যে, না সলভেন্ট ইন সলিউশন, যেখানে টেম্পারেচারটা এখন টিএফ, প্রেসারটা পি, তার সঙ্গে ইকুইলিব্রিয়ামটা তোমার মেনটেন থাকবে হচ্ছে পিওর সলভেন্ট ইন সলিড ফেজ, পিওর সলভেন্ট ইন সলিড ফেজ, যেখানে টেম্পারেচার সেটা টিএফ আর প্রেসারটা হচ্ছে তোমার পি। এটা আচ্ছা, এবারে ইন টার্মস অফ কেমিক্যাল পোটেনশিয়াল কি হবে তাহলে? এইটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, যেখানে টেম্পারেচারটা টিবি এবং প্রেসারটা পি, দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইন সলিড ফেজ, সরি টেম্পারেচারটা টিবি নয় টিএফ, টেম্পারেচার হচ্ছে টিএফ, এটা সেখানে টেম্পারেচারটা তোমার টিএফ, প্রেসারটা হচ্ছে পি, এটা। আচ্ছা, এবারে দেখো
তুমি ওই রাউলস ল থেকে যেটা পাবে এটাকে তুমি লিখতে পারো μ1 স্টার ফর দ্য পিওর লিকুইড প্লাস RTF ln x1, এটা হয়ে যাচ্ছে μ1, এটা স্টার হতো, হ্যাঁ, মানে পিওর বলে, μ1 স্টার ফর দ্য পিওর সলিড। এটা এটা কোথা থেকে পেলে না, এটা বেসিক্যালি এটা মানে এমনিতে কোথা থেকে পাচ্ছ বলে এটা ফর্ম রাউলস ল তুমি একবার বলতে পারো, এটা হচ্ছে ফর্ম রাউলস ল। মানে রাউলস ল থেকে ওটা ডিরাইভ করা যায়, এটা ফর্ম রাউলস ল, আমি জাস্ট লিখে রাখছি এটা। এবার এখানে দেখো কি হচ্ছে তোমার, তুমি এক কাজ করো, এটাকে তুমি এই পার্টটাকে ডান দিকে নিয়ে চলে, অর্থাৎ মাইনাস RTF ln x1 যদি তুমি করো সেটা কি হবে μ1 স্টার ফর দ্য পিওর লিকুইড মাইনাস μ1 স্টার ফর দ্য পিওর সলিড, এটা হলো। এবারে এই জিনিসটা খেয়াল করে দেখো যে একটা পিওর লিকুইড ছিল, সেইখান থেকে ধরো তোমার উল্টোটা সলিড ছিল, সলিড থেকে ধরো তোমার লিকুইডে কনভার্সনটা হচ্ছে, তোমার সলিড থেকে ধরো সলিড থেকে লিকুইডে ধরো কনভার্সনটা হচ্ছে। এটা পিওর সলিড থেকে পিওর লিকুইডে যদি যায় তাহলে চেঞ্জ ইন মোলার গিভস এনার্জি অফ, এই প্রসেসটা ফিউশন। আগেরটা যেমন লিকুইড থেকে ভেপার ছিল বলে ভেপোরাইজেশন ছিল, এখন সলিড থেকে লিকুইড হচ্ছে মানে প্রসেসটা হচ্ছে ফিউশন প্রসেস। তার জন্য যে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জটা অর্থাৎ মোলার গিভস এনার্জির চেঞ্জটা, সেই মোলার গিভস এনার্জির চেঞ্জটা তাহলে কেমন করে লিখবো আমি, এটা হচ্ছে ফিউশন প্রসেস মিউ স্টার, এইটা সেটা বেসিক্যালি হচ্ছে মিউ স্টার ফর দ্য লিকুইড হবে মাইনাস মিউ স্টার ফর দ্য সলিড হবে, ঠিক আছে এইটা। তাহলে এখানে সেই জিনিসটাই আছে, তাহলে এই যে জিনিসটা দিস ইজ নাথিং বাট ডেল্টা মিউ স্টার ফিউশন। তাহলে এইখান থেকে তুমি যেটা লিখতে পারছো, ধরো ln x1, আমি একটা মাইনাস নয় দিয়ে রাখছি, সেটা কত হচ্ছে না 1/8টাকে তুমি রেখে দাও, আর এটা হয়ে যাচ্ছে ডেল্টা মিউ স্টার ফিউশন বাই টি, এইটা মানে এটা হলো মানে মাইনাস ln x1টা হয়ে যাচ্ছে 1/8টা যেমন আছে মাইনাস মানে টিএফ আর কি, হ্যাঁ, এই যে ডেল্টা মিউ স্টার ফিউশন বাই টিএফ। এবার এটাকে ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to TF, keeping P as constant, তাহলে কি দাঁড়াবে মাইনাস ডেল ln x1 বাই ডেল টিবি হচ্ছে, যেখানে প্রেশারটাকে তুমি কনস্ট্যান্ট রাখলে, এটা হয়ে যাবে তোমার সরি এটা হয়ে যাচ্ছে 1/r ডেল ডেল্টা মিউ স্টার ফিউশন বাই টিএফ বাই ডেল টিএফ, প্রেশারটা কনস্ট্যান্ট। এবার ফ্রম গিভসের ইকুয়েশন তুমি কি লিখতে পারবে, ফ্রম গিভস হেলমজ ইকুয়েশন তুমি লিখতে পারছো, দেখো মাইনাস ডেল ln x1 বাই ডেল টিএফ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা দেখো কি হচ্ছে, এটাই হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বার ফিউশন বাই টিএফ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা ফিউশন এইচ বার স্টার
ওয়ান বাই আর টিএফ তার স্কোয়ার, এটা। তাহলে এবারে মাইনাস প্লাস মাইনাস মাইনাস কেটে চলে গেল, তাহলে এটা দেখো ডি এল এন এক্স ওয়ান, এটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা ফিউশন এইচ বার স্টার ওয়ান বাই আর ডি টিএফ বাই টিএফ তার স্কোয়ার, এইটা এটা হচ্ছে। এবার তুমি এটাকে ইন্টিগ্রেট করবে। ইন্টিগ্রেট হচ্ছে যখন ধরে নাও এক্স ওয়ানটা তোমার ওয়ান, সেটা পিওর সলভেন্ট, তখন টিএফটাকে তুমি টিএফ স্টার লেখো। আর যখন এক্স ওয়ানটা তোমার এক্স ওয়ানের সঙ্গে সমান হচ্ছে, তখন ফ্রিজিং পয়েন্টটা টিএফ লেখো। তাহলে এখানে কি দাঁড়াবে, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এল এন এক্স ওয়ান, এটা হয়ে যাচ্ছে ডেল্টা এইচ বার স্টার ওয়ান ফিউশন বাই আর, এইটা হচ্ছে ওয়ান বাই, একবার লিখে দিচ্ছি টিএফ, এটা একটা মাইনাস থেকে যাবে, ওয়ান বাই টিএফ মাইনাস ওয়ান বাই টিএফ স্টার, এইটা। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে এক কাজ করি, এইটাকে আমি করছি হচ্ছে তোমার মাইনাসটাকে ঢুকিয়ে দিতে পারো, মাইনাসটাকে ঢুকিয়ে দাও, ডেল্টা এইচ বার স্টার ওয়ান ফিউশন বাই আর, এটা টিএফ ইন্টু টিএফ স্টার, এটা তুমি টিএফ মাইনাস টিএফ স্টার করে দাও। মানে আমি একবারে দুটো কাজ করে দিচ্ছি, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিলে ওয়ান ওভার টিএফ স্টার মাইনাস ওয়ান ওভার টিএফ হতো। ঠিক আছে, এবার এইটাকে করলে টিএফ মাইনাস টিএফ স্টার, সেটা তোমার এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে তোমার, দেখো আগের ক্ষেত্রে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছিল, এখানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, সেটা এখান থেকে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাকে এবার তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো ডেল্টা এইচ বার স্টার ওয়ান ফিউশন, এটাকে তুমি ডেল্টা টি এফ বলো, আর এটাকে তুমি টি এফ স্টার তার স্কোয়ার বলো। কারণটা কি, অ্যাজ টি এফ স্টার আর টি এফ খুব কাছাকাছি, দেন টিএফ ইন্টু টিএফ স্টারটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি টিএফ স্টার তার স্কোয়ার এইরকমভাবে লিখছো, আর ডেল্টা টিএফ যেটা, সেটা হচ্ছে টিএফ মাইনাস টিএফ স্টার, এইভাবে তুমি লিখছো। আচ্ছা, এইখানে একটা ব্যাপার ছিল এইটাকে, যে এখানে হচ্ছে যে উই হ্যাভ অ্যাজিউম দ্যাট ডেল্টা এইচ বার fusion is independent of temperature within the temperature range TF star to TF, এটা। আচ্ছা, এবারে তুমি মাইনাস ডেল্টা টিএফটাকে লেখো এখান থেকে, তাহলে এখান থেকে লিখছি, তাহলে মাইনাস ডেল্টা টিএফ যদি তুমি করে দাও, এটা মাইনাস একটা করে নিচ্ছি, তাহলে সেটা কত হচ্ছে, মাইনাস ডেল্টা টিএফটা হচ্ছে তোমার, এক মিনিট কি করলাম, এটা হলো তো, আটটা কোথায় গেল, এটা আর ছিল একটা, এটা আর ছিল, এই যে আটটা না, এই আটটা এখানে আমি লিখে নিই আর কি। তাহলে ডেল্টা টিএফটা করলে কত হবে, দেখো এইটা হচ্ছে মাইনাস আর টিএফ স্টার তার স্কোয়ার বাই ডেল্টা ফিউশন এইচ বার স্টার ওয়ান ইন্টু এল এন এক্স ওয়ান। তাহলে একটা এক্সপ্রেশন ধরো তোমার বেরোলো এরকম। আসলে আমি এই একটা মাইনাস কেন অ্যাডিশনাল দিয়েছি সেটা আমি বলে রাখি। খেয়াল করে দেখো এখানে যে এল এন এক্স ওয়ানটা লেস দ্যান জিরো, তো এল এন এক্স ওয়ানটা লেস দ্যান জিরো। আচ্ছা, পরের লাইনে লিখি, তখন জায়গা লাগবে। আর এই এক্সপ্রেশনে দেখো যেটা হচ্ছে এক্স ওয়ানটা হচ্ছে মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশনটা সবসময় হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে, যেহেতু এক্স ওয়ানটা জিরো থেকে ওয়ানের মধ্যে, দেন এল এন এক্স ওয়ানটা লেস দ্যান জিরো, এটা। তাহলে হেন্স মাইনাস ডেল্টা টিএফ যেটা, সেইটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। মানে এই যে এল এন এক্স ওয়ানটা নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ, অর্থাৎ মাইনাস ডেল্টা টিএফটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান জিরো। তার মানে দেখো মাইনাস
টিএফ মাইনাস টিএফ স্টারটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ তোমার টিএফটা লেস দ্যান টিএফ স্টার। এটা তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কি দেয়ার ইজ এ ডিপ্রেশন বা লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট। তাই যে লোয়ার মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেটা তুমি এখান থেকে বুঝে নিতে পারছো। মানে আগেরটার ক্ষেত্রে যখন ডেল্টা মানে বাদিকে তুমি ডেল্টা টি বি লিখেছিলে, এখানে দেখো তাহলে এই জিনিসটা গ্রেটার দ্যান 0 ছিল। তাহলে গ্রেটার দ্যান 0 ছিল মানে কি? তাহলে গ্রেটার দ্যান 0 ছিল মানে এটা ইমপ্লাই করছে কি টিবিটা গ্রেটার দ্যান টিবি স্টার, মানে এটা ইমপ্লাই করছিল কি টিবিটা গ্রেটার দ্যান টিবি স্টার। তার মানে পরিষ্কার দেয়ার ইজ অ্যান এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, কিন্তু এক্ষেত্রে দেয়ার ইজ এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, কারণ তুমি দেখো এখানে টিএফটা লেস দ্যান টিএফ স্টার হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এবারে অ্যাজ ইউজুয়াল বাকি পার্টটা একদম একই রকমের, যে এখানে ln x1 দিয়ে তুমি ভাববে না, সেটাকে x2 দিয়ে প্রথমে রিপ্লেস করো, তাহলে ln x1 যেটা বেসিক্যালি ln 1 মাইনাস x2, সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মাইনাস x2 করতে পারছো ফর ভেরি ডাইলিউট সলিউশন। ঠিক আছে, ফর ভেরি ডাইলিউট সলিউশন তুমি করতে পারছো এটা। তাহলে হেন্স the equation reduces to minus delta TF equal to minus delta TF equal to minus RTF star square x2 divided by delta fusion h bar star 1, এটা এই ডেল্টা h bar star 1 ফিউশন। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবারে পরে এম মোলাল সলিউশন তুমি আবার লিখতে পারবে কি, এবারে দেখো নাও x2 টা হচ্ছে n2 বাই n1 প্লাস n2, সেটাকে তুমি m বাই 1 বাই m1 প্লাস m লিখবে, পরে এম মোলাল সলিউশন এটা, এইটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি m ইন্টু ক্যাপিটাল M1 লিখবে, কারণটা হচ্ছে অ্যাজ, পরে ভেরি ডাইলিউট সলিউশন এমটা মাঝ লেস দ্যান 1 বাই m1, এটা হ্যাঁ তুমি করলে। তাহলে এবার এটা এখানে বসিয়ে দাও, তাহলে দেন মাইনাস ডেল্টা টিএফটা হয়ে যাচ্ছে আর টিএফ স্টার তার স্কোয়ার m1 বাই ডেল্টা ফিউশন h বার স্টার 1 ইন্টু m, বা মাইনাস ডেল্টা টিএফটা হচ্ছে তোমার কে এফ ইন্টু এম, এটা যেখানে কে এফটা হয়ে যাচ্ছে আর টিএফ স্টার তার স্কোয়ার m1 বাই ডেল্টা h বার স্টার 1 ফিউশন, এটাকে বলা হয় কল দ্য ক্রায়োস্কোপিক, মানে এমনিতে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টটা বলতে পারো, বা তোমার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট বলা হয়, কল দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট or ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট আর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশনটা। তবে যখন ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হবে তো দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন, তোমাকে এই পর্যন্ত করতে হবে কিন্তু, দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন। আচ্ছা এবার এখানে এই যে অ্যাজাম্পশনস or approximations ইনভলভ যেটা, সেটা হচ্ছে আগে যেটা করেছো বেসিক্যালি সেটা মানে সেম অ্যাজ বিফোর,
মানে আগে যে অ্যাজাম্পশন 5টা অ্যাজাম্পশন অ্যাপ্রক্সিমেশন করা হয়েছিল এখানে সেই অ্যাজাম্পশন অ্যাপ্রক্সিমেশনগুলি এখানে অ্যাকচুয়ালি তুমি ব্যবহার করছো, সেটা সেম অ্যাজ বিফোর, মানে আগের মতো তুমি পরিষ্কারভাবে লিখে দিতে পারবে এটা। আচ্ছা, আর তুমি কে এফটা যদি জলের জন্য বের করো, কে এফ ফর ওয়াটার, তাহলে এইভাবে তুমি করো, আর এর জায়গায় 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল লেখো, ইন্টু 273 কেলভিন তার স্কোয়ার হয়ে গেল, মোলার মাস 18 ইন্টু 10⁻³ মোল পার কেজি বেরোলো। আর ডিনোমিনেটরে হচ্ছে তোমার 80 ক্যালোরি করে হিট লাগে, 80 ইন্টু 18 ক্যালোরি পার মোল, মানে ফিউশন 1 গ্রাম বরফকে জলে কনভার্ট করতে তোমার 80 ক্যালোরি হিট লাগে। এবার 1 মোলের জন্য হচ্ছে 80 ইন্টু মানে 80 ইন্টু 18 এই গুণফলটা হবে, তাহলে ক্যালোরি কাটবে, একটা মোল ইনভার্স কাটবে, কেলভিন ইনভার্স আর কেলভিন স্কোয়ার গুণ হয়ে গেলে একটা তোমার কেলভিন থাকবে, তার সঙ্গে মোল থাকবে, তার সঙ্গে কেজি ইনভার্স থাকবে। তাকে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে বলো তো কত হচ্ছে, কত বেরোচ্ছে? তাহলে 1.86 এর মতো হবে, দেখো করে দেখো, 1.86 এর মতো হয় কাজ করতে, হ্যাঁ স্যার 1.85। 85 অফ দ্য অর্ডার অফ এরকম একটা তোমার বেরোচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো, মানে তুমি আগের থেকে এটা দেখলে যে এভোলিউস্কোপিক কনস্ট্যান্টটা যে 0.511, এটা তার প্রায় 4 গুণের মতো, করসপন্ডিং এটাও তাই হবে তোমার ওই যেটা ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্টের পরিমাণটা কিন্তু প্রায় 4 গুণের মতো হবে। যেমন ধরো আমি একটা যদি ফর এ 0.1 মোলাল সলিউশন, ফর 0.1 মোলাল সলিউশন যদি তুমি দেখো, তাহলে তোমার তার মাইনাস ডেল্টা টি এফটা, এইটা বেসিক্যালি টিএফ স্টার মাইনাস টিএফ আর কি, এইটা সেটা হচ্ছে তোমার কে এফ এর ভ্যালুটা হচ্ছে 1.86 ক্যালোরি পার মোল পার কেজি ইন্টু 0.1 মোল পার কেজি, সরি এটা কি করলাম, মোল কেজি ইনভার্স, না এটা কি ভুল করেছি, দাঁড়াচ্ছে মোল পার কেজি, এইটা হচ্ছে এটা ভুল করা হয়েছে, কেজি পার মোল, তো এটা মোলার মাসটা হচ্ছে কেজি পার মোল, না মোলার মাসটা হচ্ছে এত কেজি পার মোল, এটা হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। তুমি এখানে যখন বসাচ্ছ কেলভিন কেজি মোল ইনভার্স মোল পার কেজি, তাহলে কেজি ইনভার্স কেটে যাবে, মোল ইনভার্স মোল কেটে যাবে, এটা কত বেরোচ্ছে 0.186 এত কেলভিন হচ্ছে। দেখো আগেরটা থেকে অনেকটা কিন্তু বেশি, এটা মোটামুটি 1 ডিগ্রির মানে 0.2 ডিগ্রির মতো একটা চেঞ্জ হচ্ছে এইটা। তুমি তাহলে এখানে ধরো টিএফটা যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে এটা হবে কত, টিএফ স্টার মাইনাস 0.186 কেলভিন, যদি তুমি ধরে নাও টিএফ স্টারটা হচ্ছে 273 কেলভিন, তার সঙ্গে 0.186 কেলভিন তোমাকে বিয়োগ করতে হবে, পরে সেটার একটা ভ্যালু তোমার বেরোবে, তাহলে এটা হচ্ছে তোমার 272.714 নাকি, সরি 814, আচ্ছা কেলভিন, মানে যদি মানে নর্মাল ওয়াটার তার ফ্রিজিং পয়েন্টে 273 কেলভিন তুমি ধরে নাও, এবার অ্যাকচুয়ালি এটা 273.15 কেলভিন ধরলে তার মতো করে জিনিসটা পাল্টাবে, মানে পরিষ্কার বুঝতে পারি এটা খুব কাছাকাছি মোট কথা। মানে এখানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তার ম্যাগনিটিউড কিন্তু খুব কাছাকাছি ফর ভেরি ডাইলিউট সলিউশন, এবং এই দুটোর মধ্যে আবার যদি কম্পেয়ার করো তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা কিন্তু অনেক কম হবে দ্যান দ্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের পরিমাণটা অ্যাকচুয়ালি বেশি দ্যান দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক আছে এটা।
বোঝা গেল জিনিসটা? বুঝছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, তুমি একটা নিউমেরিক্যাল প্রবলেম করো এখান থেকে। এক মিনিট। এক মিনিট। তো একটা প্রবলেম বলছি যেটা সিইউতে 2013-এ পড়েছে। ওকে, তাই হিট অফ ফিউশন বা এনথালপি অফ ফিউশন the enthalpy of fusion of water at the freezing point of water at the freezing point যেটা হচ্ছে তোমার 273 কেলভিন is 6009.5 joule per mole. এটা calculate the freezing point of water, calculate the freezing point of water in an ideal solution having mole fraction of water equal to 0.8 করো। ক্যালকাটা 2013-এ পড়েছে, এই প্রবলেমটাকে করো তো দেখি, করে ফেলো। তোকে 1-2 মিনিট সময় দিচ্ছি, করো। এটা হচ্ছে তোমার ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্টের প্রবলেম, কিন্তু এখানে তোমার মোলালিটিতে দেয়া নেই ব্যাপারটাকে, মোল ফ্র্যাকশনের টার্মসে ব্যাপারটাকে দেওয়া আছে। মানে বেসিক্যালি এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে ব্যবহার করো। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা জিনিসের তোমার ভ্যালু বলে দেওয়া আছে, এক্সট্রাটা বলে দেওয়া আছে, তাই এই ফর্মুলাটাকে ব্যবহার করো, ব্যবহার করলে তুমি করতে পারবে। করে আমাকে উত্তর বলো। তুমি 1 মিনিট সময় নাও। তুমি 1 মিনিট করো, আমি 1 মিনিট পরে আসছি। করতে পারছো? দেখো তাহলে মাইনাস ডেল্টা টিএফ, যেটা বেসিক্যালি এটা হয়ে যাবে টিএফ স্টার মাইনাস টিএফ হয়ে যাবে। এইটা, এটা কোন ফর্মুলাটাকে ব্যবহার করে বললাম? এই ফর্মুলাটা। হ্যাঁ, সেটা কত হচ্ছে না, 8 টিএফ স্টার তার স্কোয়ার, একটা মাইনাস আছে 8 টিএফ স্টার তার স্কোয়ার বাই ডেল্টা ফিউশন এইচ বার স্টার 1 ইন্টু x2।
এটা ঠিক আছে। তাহলে এবার এখানে তুমি ফর্মুলা জিনিসগুলোকে বসাও। এখানে দেখো তোমার কি কি বলে দেওয়া আছে, এনথালপি অফ ফিউশনটা জুলে দেওয়া আছে, তাহলে আরটাকে তুমি জুলে লেখো, -8.314 জুল পার কেলভিন পার মোল। টিএফ স্টার স্কোয়ারটা কত, 273 কেলভিন তার স্কোয়ার ডিভাইডেড বাই এনথালপি অফ ফিউশন হচ্ছে 6009.5 জুল পার মোল, আর মোল ফ্র্যাকশনের ভ্যালুটা 0.8। এটা ক্যালকুলেট করে কত হচ্ছে বলো তো দেখি, কেলভিন অ্যান্সার বেরোবে, কত বেরোচ্ছে বলো? 82.487. 82, এতটা বেশি? স্যার মোল ফ্র্যাকশনটা 0.2 হবে। সলিউশন হ্যাভিং মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, এটা মোল ফ্র্যাকশন অফ ওয়াটার বলে দেওয়া আছে তো, এটা তো ও সরি 0.2 হবে, সরি এটা 0.2 হবে, হ্যাঁ এটা 0.2 হবে, ঠিক বলেছো। মানে এটা হচ্ছে তোমার, দেখো এটা তো সলিউটের মোল ফ্র্যাকশন, এখানে বলে দেওয়া আছে কি, যে ওয়াটার অফ অ্যান আইডিয়াল সলিউশন হ্যাভিং মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইকুয়াল টু 0.8, ঠিক আছে। তাহলে আমার তো এখানে এক্স মানে সলিউটের মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন কত হবে, 0.2 হবে, হ্যাঁ। মানে গিভেন কি, গিভেন হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন x1 ইকুয়াল টু 0.8 দেওয়া আছে, এখানে x2 কত হবে, 1 মাইনাস 0.8 অর্থাৎ 0.2 হবে, ঠিকই বলেছো এটা। তাহলে এটা করে কত বেরোচ্ছে কেলভিনে, কত বেরোচ্ছে? কত গো বলো, সে তো বললে একটু আগে। 20.62 Kelvin. 20.62 কেলভিন, তাই তো, সবার তাই বেরিয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো তাহলে টিএফটা কত হবে, তা টিএফটা হচ্ছে তোমার টিএফ স্টার মাইনাস 20.62, এটা হচ্ছে 273 কেলভিন মাইনাস 20.62 কেলভিন, এটা বেরোচ্ছে কত, 252.38 নাকি এটা, হ্যাঁ স্যার। এটা তা এত হচ্ছে অ্যান্সার বেরোচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে তো, হ্যাঁ স্যার ঠিক আছে। আর একটা প্রবলেম করো, এক মিনিট, ডিপ প্রেশারের পিজিং পয়েন্টের প্রবলেম হলে এটা এলিভেশন আর বয়লিং পয়েন্টের প্রবলেম দেখি। আর একটা ডিপ প্রেশার আর পিজিং পয়েন্টের প্রবলেমই বলছি। সিইউ 2009 ধরে পড়েছে একটা প্রবলেম, the melting point of phenol is, melting point of phenol is 40 degree centigrade, a solution
containing 0.172 gram acetanilide তার স্ট্রাকচারটা হচ্ছে C8H9ON in 12.5 gram in 12.5 gram phenol, এটা বড় হাতের লেখা উচিত, ফুল স্টপ দিয়ে, phenol freezes at 39.25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ক্যালকুলেট Kf and latent heat of fusion, latent heat of fusion of phenol. ঠিক আছে, এটা তো একটা প্রবলেম করতো দেখি। মানে এইগুলো থেকে সব নিউমেরিক্যাল প্রবলেম আসে, হ্যাঁ, নিউমেরিক্যাল প্রবলেম আস্তে আস্তে করতে হবে অল্প অল্প করে। তুমি দেখো এই ফর্মুলাটাকে ব্যবহার করো, মাইনাস ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। তাহলে তোমাকে যেটা বের করতে হবে কেএফটাকে বের করতে হবে। আচ্ছা এবারে ডেল্টা দেখো মাইনাস ডেল্টা টিএফটা যেটা, সেটা হচ্ছে টিএফ স্টার মাইনাস টিএফ হয়ে যাচ্ছে। তো এবার টিএফ স্টারটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যাকে সেন্টিগ্রেড বলা আর তার সাথে তোমার কেলভিন বলা বেসিক্যালি একই হবে। তাহলে তুমি 273 এর সঙ্গে 273 সাথে 40 যোগ করে নাও, কত হচ্ছে 313 কেলভিন, মাইনাস এটা কত হচ্ছে 312.25 কেলভিন, তার মানে এটা হচ্ছে 0.75 কেলভিন, এটা হলো। আচ্ছা এমটা কত? এমটা হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে কি? মোল পার কেজি। আচ্ছা এবার মোলারিটি বের করার জন্য তাহলে তুমি দেখো অ্যাসিড এ নিয়েছো কত, অ্যাসিটাইলডাইড নিয়েছো কত 0.172 গ্রাম তুমি নিয়েছো, এইটা এত গ্রাম তুমি নিয়েছো, তাকে যদি তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করো। আচ্ছা মলিকুলার ওয়েটটাকে দেখে নাও তো, মলিকুলার ওয়েট অফ C8H9ON এই মলিকুলার ওয়েটটা কত একটু বলে দাও। তোমার 8 12 96, 96 আর 9 হচ্ছে 105, 105 আর 16 হচ্ছে 121, 121 আর 14 করে 135, তাই তো? 135 গ্রাম পার মোল, তাই না? তাই তো? দেখো ঠিক করলাম হ্যাঁ স্যার। এটা। তাহলে এবারে দেখো, তাহলে তুমি যখন মোলারিটিটাকে করবে, যখন মানে কনসেন্ট্রেশনটাকে ইন টার্মস অফ মোলারিটি এক্সপ্রেস করবে, ওটা মোল পার কেজিতে। তার মানে অ্যাসিটাইলিন কত নেওয়া হয়েছে, এই 0.172 গ্রাম নেওয়া হয়েছে। তার মলিকুলার ওয়েট যদি 135 কেজি পার মোল হয়, তাহলে এর নেওয়া হয়েছে হচ্ছে এতটা, মানে সলিউট যেটা, সলিউটটাকে নেওয়া হয়েছে এত মোল, সলিডটাকে নেওয়া হয়েছে এত মোল, তাকে তোমাকে ভাগ করতে হচ্ছে কি দিয়ে, 12.5 গ্রাম তুমি বেসিক্যালি এ নিয়েছো, মানে 12.5 গ্রাম ফেনলে তুমি এই পরিমাণটা নিয়েছো। তা 12.5 গ্রাম ফেনলে যদি এইটা নাও, তাহলে তাকে তোমাকে 1000 দিয়ে গুণ করে দিতে হচ্ছে, তবে উত্তরটা তোমার মোল পার কেজিতে বেরোবে। মানে এটাকে দেখো 12.2 গ্রামের মধ্যে এত মোল আছে, 1 কেজির মধ্যে কত মোল আছে সেটা তোমাকে করতে হবে। তো এটা হচ্ছে তোমার এত কেজি দিয়ে তোমার গুণ করে দিতে হবে। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? ধরো এখানে এই যে নাম্বার অফ মোলস অফ C8
H9ON, এটা তাহলে কত হবে? নাম্বার অফ মোলস হচ্ছে 0.172 গ্রাম ডিভাইডেড বাই 135 গ্রাম পার মোল। এইটা তাহলে এইটা হচ্ছে তুমি কত মোল তুমি এ নিয়েছো, কত মোল অ্যাসিটানিলাইটটা নিয়েছো, মানে সলিউটটা কত মোল তুমি নিয়েছো। কিন্তু এই মোলটাকে নিয়ে কিন্তু 12.5 গ্রাম, তো তাহলে 12.5 গ্রাম সলভেন্ট কন্টেন্টস এই মোলটা কন্টেন্টস 0.172 বাই 135 মোল। এইটা তাহলে এবারে 1000 গ্রাম মানে 1 কেজি আর কি, সরি, তাহলে 1 কেজি বা 1000 গ্রাম কত তাহলে কন্টেন্ট করবে? 1 কেজি যেটা বেসিক্যালি 1000 গ্রাম সলভেন্ট কন্টেন্ট কত মোল? 0.172 বাই 135, তাকে তুমি 1000 দিয়ে গুণ করলে, করে 12.5 দিয়ে ভাগ করলে, এটা ঠিক আছে। তাহলে মোলারিটিতে কত হবে? মোলারিটি তো মোল পার কেজিতে বেরোবে, এটা তাহলে মোল পার কেজিতে বেরোবে, তাহলে এটা কেজি ইনভার্স হবে আর কি। এটা বেসিক্যালি এত 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 মোল ছিল, এটা হচ্ছে তোমার এত কেজিতে, এত মানে গ্রাম পার কেজি, তার মোল পার কেজিতে হচ্ছে অ্যান্সার বেরোবে। এটা হচ্ছে মোল পার কেজি। এইটা তাহলে এটা হচ্ছে তোমার, ধরো এইটা আমি যেটা আমি একবারে করে দিচ্ছিলাম সেটা আমি এখানে তোমায় দেখাচ্ছি। তাহলে যেটা সলভেন্টটা 12.5 গ্রামের 5 গ্রাম ফেনল আর কি, সেখানে কত গ্রাম অ্যাসিটানিলাইট আছে বলে দিয়েছে। তাহলে কত গ্রামটাকে তুমি প্রথমে কত মোলে কনভার্ট করে ফেললে, ঠিক আছে। তাহলে 12.5 গ্রাম যদি অত মোল কন্টেন্ট করে, তাহলে 1 কেজি কত মোল কন্টেন্ট করবে? 1 কেজি কত মোল কন্টেন্ট করবে সেটাই বেসিক্যালি তার মোলালিটি। তাহলে এইখান থেকে তুমি জাস্ট মোলালিটিটা পেয়ে গেলে, এখান থেকে তুমি মোলালিটিটা পেয়ে গেলে, তাহলে মোলালিটিটা কত বেরোচ্ছে, এটা ক্যালকুলেশন করলে কত বেরোচ্ছে? মোলালিটি আলাদা করে ফেলো, কত বলো, এই ক্যালকুলেশনটা করে বলো কত? 0.1019. 0.1019 এত মোল পার কেজি। এইটা হচ্ছে তোমার মোলারিটিটা। এবার এই ফর্মুলায় বসাও, তাহলে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট কেএফটা কত হবে? কেএফটা হচ্ছে মাইনাস ডেল্টা টিএফ ডিভাইডেড বাই এমটা। এবার মাইনাস ডেল্টা টিএফটা 0.75 কেলভিন ছিল, আর এমটা বেরোলো তোমার 0.1019 মোল পার কেজি বেরোলো। করে বলো কত হচ্ছে। উত্তরটা হচ্ছে কেলভিন কেজি মোল ইউনিটে বেরোবে। করে দেখো কত কত বেরোচ্ছে। 7.36. 7.36, হ্যাঁ, কেলভিন কেজি মোল ইউনিট। এটা ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কেমন করে প্রবলেমগুলো হচ্ছে সব? হ্যাঁ, মানে এগুলো মানে এখান থেকে অঙ্ক টঙ্কগুলো খুব কঠিন কিছু পড়ে না। এবারে সবটা হয়ে গেলে তখন হয়তো বিভিন্ন জিনিস মিশিয়ে টিশিয়ে যখন কোশ্চেন টোশ্চেন পড়বে তখন একটু অসুবিধা হয়। কিন্তু ফ্ল্যাট যখন তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের প্রবলেম আসবে না, এরকম জাস্ট সিম্পলি ফর্মুলায় বসিয়ে তুমি কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর এখান থেকে কন্টিনিউ করছি না, ঠিক আছে, আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে অসমোটিক প্রেশার রিলেটেড পার্টটাকে পুরোটাকে করব। আমি প্রথম কাজ করব অসমোটিক প্রেশার রিলেটেড জায়গাটা। এটা অসমোটিক প্রেশারের মানে কিছুই বলা হয়নি। অসমোটিক প্রেশারের তোমার ধরো মানে জেনারেল ডিসকাশনটাকে করে তারপর সেখান থেকে ভ্যান ডপ ইকুয়েশনটাকে ইত্যাদিগুলোকে করতে হবে। এটা তারপরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ডিটারমিনেশন অফ মোলার মাস ইউজিং কলিগেটিভ প্রপার্টিস, তার রিলেটিভ কম্পারিজন যে জায়গাটা আর কি,
পার্টিকুলার অস্ফটিক প্রেশার মেজারমেন্ট করে সেগুলো কেমন করতে হয় সেটা এবারে এই বিভিন্ন কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে যে ইন্টার রিলেশনস among various qualitative properties, interrelation among various qualitative properties, এটা আর তার সাথে সাথে ফাইনালি হচ্ছে তোমার এটা, মানে তোমার যেটাকে বলা হয় abnormal qualitative properties। এই কটা জিনিস আমাদের আছে, সেই কটা জিনিস আমরা পরের দিন যতটা পারবো বলবো, হয়তো সবটা বলা হয়ে যেতে পারে, নাহলে হয়তো দুটো ছোটো ক্লাসে আমরা এই জিনিসটা এই পর্যন্ত আজকে রাখা যাক। লেকচার তোমার 6 বলো, কিছু বুঝতে অসুবিধা হলে বলো, অল্প অল্প করে হোক, কোনো সমস্যা কিছু নেই।